কার্সিনোমা সার্ভিক্স বা সিএ সার্ভিক্স আমরা সংক্ষেপে বলি, তো এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। তো আসলে এটা মানে অবশ্যই আমরা বুঝতেছি এটাকে আমরা সার্ভাইকাল ক্যান্সারও বলি, মানে লেম্যান টার্মে যে সার্ভিক্সে ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এখন এই ভিডিওতে আমরা হচ্ছে প্রিলিমিনারি আলোচনা করব। মনে রাখবে একটা মহিলা মারা যাইতে পারে সব থেকে বেশি যে ক্যান্সারে, মহিলারা সব থেকে বেশি যে ক্যান্সারে মারা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সারটা নিয়ে ডিল করা হচ্ছে যারা জেনারেল সার্জন থাকে। তো জেনারেল সার্জন থাকা ডিল করে, আর গাইনিয়ান অপসে সব থেকে বেশি কমনলি কিন্তু ডিল করা হয় কার্সিনোমা সার্ভিক্স নিয়ে। এবং এটা এত বেশি প্রমিনেন্টলি ডিল করা হয় বা এটার জন্য হচ্ছে ইউনিভার্সাল, আমরা বলি যে ইউনিভার্সাল স্ক্রিনিং এর ব্যবস্থা কিন্তু আছে, অর্থাৎ সব মহিলারই স্ক্রিনিং করতে হবে, মহিলার কোনো সিমটমস থাকার দরকার নাই। একটা মহিলা তার আমি স্ক্রিনিং করবো, এবং এর জন্য কিন্তু মানে এইচপিভি ভ্যাকসিনের অ্যারেঞ্জ করা হয়েছে। কিসের জন্য? প্রিভেনশনের জন্য, কার্সিনোমা সার্ভিক্সের জন্য। দেখা যায় 9 থেকে 14 বছর বয়সী যে মেয়েরা আছে এই মেয়েদেরকে এই ভ্যাকসিন দিতে হয়, এবং এই মেয়েদের কোনো সমস্যা নেই, বাট স্টিল যাতে ফিউচারে না হয়, ফিউচারে যাতে কার্সিনোমা সার্ভিক্সের চান্স না থাকে। এই কারণ হচ্ছে আমরা যদি আগে থেকে ভ্যাকসিন দিয়ে রাখি বা আগে থেকে স্ক্রিনিং করে আমরা বিষয়টাকে সুন্দর করে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা দেখবো যে কার্সিনোমা সার্ভিক্সে এটা একটা ভাইরাস দ্বারা হয় মেনলি, যেটাকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি। তো এই ভাইরাসটার এক্সপোজারে এই ক্যান্সারটা পরবর্তীতে ডেভেলপ করে। বাট দেখা যায় যে এই ভাইরাসটা আক্রমণ করছে তার হয়তো বা 15 থেকে 17 বছর পরে যে হচ্ছে ক্যান্সার হয়েছে। তো এই যে লং একটা ডিউরেশন আমরা মাঝে দেখি, এবং এর মাঝে যদি আমরা অনেকগুলো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে, যেমন CIN1, CIN2, তারপর CIN3, ঠিক আছে, তারপর কার্সিনোমা C2, সেরকম বেশ কিছু কন্ডিশন আছে, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে, যে যখন এখানে আসে সেটা যে কার্সিনোমা সার্ভিক্স ডেভেলপ করছে তা না, বাট ফিউচারে ডেভেলপ করতে পারে। যেমন CIN1 এই অবস্থায় যদি মানে এইচপিভি অ্যাটাক করার পরে এইচপিভি ইনফেকশনগুলো ইউজুয়ালি সেলফ লিমিটিং, এমনি সেরে যায়, হয়েছে ইনফেকশন সেরে গেছে। বাট কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে এটা পারসিস্টেন্ট থাকতে পারে, ইনফেকশনটা পারসিস্টেন্ট। সো যখন পারসিস্টেন্টলি ইনফেকশনটা থেকে যায় সেটা পরবর্তীতে CIN1 হতে পারে। হ্যাঁ, CIN1 যেটার ফুল ফর্ম হচ্ছে সার্ভাইকাল ইন্টা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। সো এটাকে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, এবং CIN1 হইলে এটা পরবর্তীতে দেখা যায় এমনিতে কিন্তু ঠিক হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে, না 80-90% ক্ষেত্রে। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা CIN2 তে কনভার্ট হতে পারে, তারপরে CIN2 তে 3 তে হতে পারে, এবং পরবর্তীতে কার্সিনোমা C2 হয়ে পরবর্তীতে হচ্ছে ক্যান্সার মানে ইনভেসিভ ক্যান্সার হতে পারে। কার্সিনোমা C2 মানে হচ্ছে যে বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে নাই, যে বেসমেন্ট মেমব্রেনটা থাকে ক্যান্সারটা সেটাকে ক্রস করে যায় নাই। যদি ক্রস করে ফেলে তাহলে হচ্ছে সেটাকে আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে ইনভেসিভ ক্যান্সার হয়ে গেছে। ওকে ফাইন। এখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডিল করে জেনারেল সার্জনরা, এবং ব্রেস্ট ক্যান্সার আসলে আমাদের কনসার্ন একটা জায়গা, আমরা মহিলাদের শিখাই দিই যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নামে একটা টার্ম আছে, SBE। তো এটা মহিলাদেরকে আমরা বলি। দেখা যায় যে যখন মহিলার মেনস্ট্রুয়েশন হয়, তো মেনস্ট্রুয়াল এর কিছুটা আগে দিয়ে বা মেনস্ট্রুয়েশনের কিছুটা আগে দিয়ে ব্রেস্টে ব্যথা হয়, যেটাকে আমরা বলি প্রিমেনস্ট্রুয়াল ম্যাস্টালজিয়া, ব্রেস্টে ব্যথা হয়। তো ওই টাইমে ব্যথাটা হয়, বাট পরবর্তীতে দেখা গেল মেনস্ট্রুয়েশন শেষ হয়ে গেল, বাট পরবর্তীতেও ব্যথাটা আসে, এবং মহিলাকে আমরা বলি তার ব্রেস্টটা একটু পালপেট করে দেখতে, দুই সাইডে ব্রেস্টটা ধরে ধরে দেখতে যে সেখানে কোনো লাম্প হয়েছে কিনা। লাম্প যদি লাম্প হয় বা কোনো একটা গোটার মতো হয়, কোনো একটা ফোলা হয়েছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই তার ডক্টর শরণাপন্ন হতে হবে। এবং ইউজুয়ালি জেনারেল সার্জনটা এগুলো নিয়ে ডিল করে, গাইনিয়ান অফিস কিন্তু এগুলো নিয়ে ডিল করে না। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা বললাম যে প্রিভেনশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা স্ক্রিনিং করি। কি করি? স্ক্রিনিং কার্সিনোমা সার্ভিসের জন্য। এখন স্ক্রিনিং এর মনে রাখবা 4টা পয়েন্ট আছে, 4টা টেস্ট আছে। এই 4টা টেস্ট তোমার মনে রাখতেই হবে, তুমি অন্য কিছু মনে রাখো না রাখো। ফার্স্ট টেস্টটাকে আমরা বলি ভায়া ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, 3 থেকে 5% অ্যাসিটিক অ্যাসিড। তারপরে 2 নম্বর হচ্ছে প্যাপ স্মিয়ার। 3 নম্বরে হচ্ছে এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ডিএনএ টেস্টিং আর কি আমরা বলি, যে আমরা ডিএনএ টেস্টিং করব। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে আমাদের, যদি আমরা দেখলাম প্যাপ পজিটিভ অথবা ভায়া পজিটিভ, তাহলে আমরা হচ্ছে কল্পোস্কোপি করতে পারি। কল্পোস্কোপি মানে হচ্ছে যে একটা মাইক্রোস্কোপিক যন্ত্র, এটা দ্বারা আমরা হচ্ছে সার্ভিক্সের লেশন যদি থাকে সেটা আমরা অনেক বড় করে দেখতে পারি। ইভেন দেখা যায় 30 টাইমস পর্যন্ত বড় করে দেখতে পারি, 30 টাইমস মানে 30 গুণ। হ্যাঁ, মাইক্রোস্কোপ একটা। এখন এই কল্পোস্কোপি যদি কোনো আমরা সাসপেক্ট করি যেখানে কোনো ক্যান্সার বা কোনো লেশন থাকতে পারে, আমরা কল্পোস্কোপি এর সহযোগিতায় এখান থেকে বায়োপসি নিয়ে আসি। তো কল্পোস্কোপি গাইডেড বায়োপসি আমরা বলি, কারণ আলটিমেটলি কার্সিনোমা সার্ভিক্স এটা আমরা কনফার্ম করবো কিভাবে? যদি এটা বলা হয় যে ক্যান্সার আছে সিএ সার্ভিক্স, এখন এটা কনফার্মেটরি টেস্ট কি? মাস্ট বায়োপসি লাগবে। অর্থাৎ ওইখান থেকে আমি টিস্যু নিয়ে আসবো, এবং টিস্যু নিয়ে আমি এক্সামিনেশন করবো। কি এক্সামিনেশন? হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। সো কল্পোস্কোপি গাইডেড বায়োপসি ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ বায়োপসি নেওয়ার পরে ফলোড বাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন কিন্তু আমার করতে হবে। তাহলে আমি কনফার্ম করতে পারবো যে এখানে ম্যালিগন্যান্ট সেল পাইছি, তাহলে এটা তোমার কার্সিনোমা সার্ভিক্স। এবং আরেকটা কথা আমি এখানে বলে যাই যে যখন আমরা কার্সিনোমা সার্ভিক্স বলি, এটার হিস্টোলজিক্যাল টাইপ কি? মেইনলি যেহেতু আমাদের যে সার্ভিক্স থাকে, সার্ভিক্স আমরা জানি একটো সার্ভিক্স থাকে, এন্ডো সার্ভিক্স থাকে। তো মেইনলি দেখা যায় একটো সার্ভিক্সের যে রিজনটা আমরা দেখবো যে মেইনলি ট্রান্সফরমেশন জোন নামে একটা জোন আছে। এই ট্রান্সফরমেশন জোনে মেইনলি বেশিরভাগ ক্যান্সার হয়, যেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। যেহেতু আমরা জানি একটো সার্ভিক্সে স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, আর এন্ডো সার্ভিক্সে থাকে হচ্ছে কলামনার এপিথেলিয়াম। তাই এন্ডো সার্ভিক্সে যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাডিনো কার্সিনোমা। দেখা যায় 80% ক্যান্সারই বা 90% ক্যান্সারই হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, আর বাকি কিছু পার্সেন্ট হয়তো অ্যাডিনো কার্সিনোমা হইতে পারে। এই আলোচনাগুলো আমরা করলাম। এখন আসলে যে দেখো এই যে হচ্ছে ধরো সার্ভিক্স মানে ইউটেরাসের একেবারে নিচের পার্টে,
মানে ধরো এখান দিয়ে যদি ইউটেরাস হয় তাহলে তার নিচের পার্টে এরকম সার্ভিক্স থাকে, এবং সার্ভিক্সের উপরের কিছু পার্টকে আমরা বলতেছি হচ্ছে এন্ডো সার্ভিক্স, আর একটো সার্ভিক্সটা হচ্ছে নিচের যে পার্ট থাকে। এখন একটো সার্ভিস বা এক্সো সার্ভিস আমরা একে বলি, এবং আমরা জানি এন্ডো সার্ভিস হচ্ছে কলামনার এপিথেলিয়াম দ্বারা লাইন থাকে। আর আরেকটা যে খুবই ইম্পর্টেন্ট কথা তোমার এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এন্ডো যে সার্ভিক্সটা, এই সার্ভিসটা যখন আমরা পার স্পেকুলাম এক্সামিনেশন করি তখন সেটা রেড কালারের মতো দেখায়। বাট আমাদের যে স্টেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম যেটা এক্সো সার্ভিক্স এটা হচ্ছে পিঙ্ক কালার দেখায়। এবং নর্মালি আমরা যখন পার স্পেকুলাম এক্সামিনেশন করি আমরা শুধু একটো সার্ভিক্সই দেখতে পারি, আমরা কিন্তু নর্মালি এন্ডো সার্ভিক্স দেখতে পারি না। যদি এন্ডো সার্ভিক্সও দেখতে পারি, ঠিক আছে, এটা কিন্তু অ্যাবনর্মাল, তাহলে সেটাকে আমরা বলি একট্রোপিয়ন আমরা দেখবি একটু পরে একট্রোপিয়ন বলি আমরা সেটাকে। এবং এটা সাধারণত প্রেগনেন্সিতে হইতে পারে, এমনিতেই হ্যাঁ প্রেগনেন্সিতে হইতে পারে, বা আরো কি কন্ডিশন এটা হইতে পারে, বাট এটা কিন্তু অ্যাবনর্মাল। আর এটা হচ্ছে এক্সটার্নাল অস, একটা ফুটার মতো যেটা, এটা এক্সটার্নাল অস। আচ্ছা, এখন আসলে ট্রান্সফরমেশন জন্য কিছু কথা বলি। দেখো এখানে ছবি দেখানো হয়েছে, তো এখানে এই যে হচ্ছে মানে যে মহিলাটা ইউজুয়ালি বাচ্চা হয় নাই তেমন একটা, তার কিন্তু এটা রাউন্ড থাকে এক্সটার্নাল অসটা, আবার যার অনেকগুলো বাচ্চা হয়েছে তার দেখা যায় এটা ট্রান্সভার্স সিলিটের মতো হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে এক্সটার্নাল অস, এবং এখান দিয়ে এই কালারে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে দেখো রেড কালারের, এবং এটাকে আমরা বলি হচ্ছে এন্ডো সার্ভিক্স। নর্মালি এন্ডো সার্ভিক্স বাহিরে আসার কথা না, বাট এখানে বাহিরে চলে আসছে। এবং এখান দিয়ে যেখানে মানে পিঙ্কিশ যেটা, আর সেটাকে আমরা বলতেছি যে এখান থেকে পিঙ্কিশ যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে এই পুরো জায়গাটাকে আমি বলতে হচ্ছে এক্সো সার্ভিক্স বা একটো সার্ভিক্স। হ্যাঁ, বাট এই রেড পিঙ্কিশ জায়গাটা হচ্ছে এন্ডো সার্ভিক্স, হ্যাঁ বাহিরে চলে আসছে, তার মানে এটা অ্যাবনর্মাল, এটা একট্রোপিয়ন। ওকে, এখন একটা জিনিস তুমি চিন্তা করো, কি চিন্তা করবা, যে ধরো এই যে বাহির দিয়ে যে জায়গাটা দেখছো, আমি অন্য একটা ছবি এঁকে দেখাই, যে ধরো এটা হচ্ছে একটো সার্ভিক্স, কি বললাম, এটা হচ্ছে একটো সার্ভিক্স, এবং এর মধ্যে দিয়ে এখান দিয়ে ভিতরের দিকে এন্ডো সার্ভিক্স ভিতরের দিকে, আমি নিচ দিয়ে যখন তাকাইলাম একটো সার্ভিক্স, আমি ভিতরের দিকে হয়তো দেখলাম এই যে হচ্ছে এন্ডো সার্ভিক্স ভিতরের দিকে আছে। এখন একটো সার্ভিক্স আর এন্ডো সার্ভিক্সের যে জাংশন, সেই জাংশনটা যদি এটা হয়, ধরো এটা হচ্ছে জাংশনটা, অর্থাৎ আমি অন্য খালি দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে জাংশন, তাহলে এই জাংশনটাকে আমি কি বলবো, স্কোয়ামো কলামনার জাংশন আমি বলতে পারি না। কেন? কারণ আমরা জানি যে যেহেতু এন্ডো সার্ভিক্স হচ্ছে মানে কলামনার এপিথেলিয়াম আর একটো সার্ভিক্স হচ্ছে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, তার মানে এই জাংশনটা, এটা যে জাংশন অর্থাৎ একটো সার্ভিক্স আর এন্ডো সার্ভিক্স এদের যে জাংশন কালো কালার দিয়ে দেখানো হচ্ছে স্কোয়ামো কলামনার জাংশন। এখন যেটা হয় বয়স বাড়ার সাথে ধরো পিউবার্টির টাইমে যখন চেঞ্জ হওয়ার টাইমে একটা ডাইনামিক প্রসিজার, এটা যে দেখা যায় যে এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়। স্কোয়ামাস মেটাপ্লাসিয়া মানে হচ্ছে যে একটো সার্ভিক্সের অর্থাৎ এই একটো সার্ভিক্সের এখান দিয়ে যে এপিথেলিয়ামগুলো আছে এই কালারে, সো একটো সার্ভিক্সের এপিথেলিয়ামগুলো এগুলো তো আছেই, তা বাদে এরা কি করে, এরা আরো ভিতর দিকে ঢুকে যায়, মানে এরা আরো ভিতর দিকে ঢুকে যায়, অর্থাৎ দেখা যায় কলামনারে যতটুকু জায়গা আছে তাও দখল করে নেয়, কলামনার এপিথেলিয়ামগুলো ও দেখা যায় স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। ফলে এখন কলামনার এপিথেলিয়াম কমে গেছে, হ্যাঁ এখন স্কোয়ামাস এপিথেলিয়াম বেড়ে গেছে। সো এই যে একটা নিউ স্কোয়ামো কলামনার জাংশন তৈরি হইলো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে নোট ডাউন করো যে নিউ একটা স্কোয়ামো কলামনার জাংশন এখানে কিন্তু ফর্মেশন হয়েছে। তো এই যে যে আগের স্কোয়ামো কলামনার জাংশন এবং নিউ আরেকটা স্কোয়ামো কলামনার জাংশন, এদের মাঝের যে জায়গাটা, এই মাঝের পুরো জায়গাটাকে আমি বলি হচ্ছে, এই মাঝের হলুদ পুরো জায়গাটাকে আমি বলি হচ্ছে ট্রান্সফরমেশন জোন। সো ট্রান্সফরমেশন জোন জিনিসটা কি আশা করি বুঝতে পারছো, যে ধরো এটা হচ্ছে আগের স্কোয়ামো কলামনার জাংশন এবং এটা নতুন স্কোয়ামো কলামনার জাংশন, এবং আগের আর নতুন স্কোয়ামো কলামনার জাংশনের মাঝে যে জায়গাটা, এটাকে বলি আমরা ট্রান্সফরমেশন জোন। এবং ট্রান্সফরমেশন জোনটা অ্যাকচুয়ালি এখানে কি এপিথেলিয়াম আছে, আনসার হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়ামই তো আছে, কারণ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়েছে, অর্থাৎ কলামনারটা স্কোয়ামাস হয়ে গেছে, এটা বলি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। আমরা জানি একটা এপিথেলিয়াম থেকে আরেকটা এপিথেলিয়াম যখন কনভার্ট হয়, যেই এপিথেলিয়ামে কনভার্ট হয় আমরা সেটাকে সেই মেটাপ্লাসিয়া বলি, তার মানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তাহলে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এবং এখানে ক্যান্সার হওয়ার চান্স সবথেকে বেশি, কার্সিনোমা সার্ভিস হওয়ার চান্স সবথেকে কোথায় বেশি, ট্রান্সফরমেশন জোন। এবং ট্রান্সফরমেশন জোনটা একটা ডাইনামিক প্রসেস, এবং দেখা যায় কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে ট্রান্সফরমেশন জোনটা, এবং এই জোনটাতেই দেখা যায় সবথেকে বেশি কিন্তু ক্যান্সার হতে পারে, এবং এই জন্যই স্কোয়ামাস সেল কার্সিনোমা কিন্তু সবথেকে কমন। ওকে, আচ্ছা, এবং জানি আমরা পিউবার্টিতে হচ্ছে ডডিলাইন ব্যাসিলাই, তারপর হচ্ছে ইস্ট্রোজেনের এফেক্টে গ্লাইকোজেন অ্যাপেয়ার করে, ভ্যাজাইনাল পেস্টে অ্যাসিডিক হয়, এই জিনিসটা আমরা জানি। এবং স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হচ্ছে এই ট্রান্সফরমেশন জোন, এই বিষয়গুলো আমরা বলে আসছি। এখন একটা ডাইনামিক এরিয়া ওল্ড অ্যান্ড নিউ স্কোয়ামো কলামনার জাংশনের মধ্যে, এবং এই পজিশনটা স্কোয়ামো কলামনার জাংশনের পজিশনটা বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে। একটা ওসিপি যদি অনেকদিন ধরে কোনো মহিলা নেয়, প্রেগনেন্সির টাইমে, মেনোপজের টাইমে, হরমোনাল স্ট্যাটাসের কারণে, তবে অরিজিনাল যে পজিশন সেটা এক্সটার্নাল লসের কাছাকাছি থাকে, যেটা আমি একটু দেখে আসলাম। আচ্ছা, আর হচ্ছে আরেকটা যে বিষয়, যে দেখো কলামনার এপিথেলিয়াম যে গ্ল্যান্ডগুলো থাকে, মানে যখন আসলে আমি এই ছবিটাতে যাই, যে দেখো আমার এখানে ছিল আগে স্কোয়ামো কলামনার জাংশন, এবং এখান দিয়েও কিন্তু দেখা গেছে যে এখানেও কিন্তু কলামনার এপিথেলিয়াম ছিল, কিন্তু পরবর্তীতে যখন আসলে স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো এখানেও ভিতর দিয়ে ঢুকে গেল, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম ভিতর দিয়ে ঢুকে গেল, তখন কিন্তু এখানে যে কলামনার এপিথেলিয়ামের যে গ্ল্যান্ডগুলো ছিল, ওই গ্ল্যান্ডের ডাকগুলো ছিল, ওইগুলো দেখা যায় অবস্ট্রাক্টেড হয়ে যায়, এবং এই অবস্ট্রাক্টেড হয়ে এখানে কিছু সিস্ট হয়, যেটাকে বলি আমরা নেবোথিয়ান সিস্ট। নেবোথিয়ান সিস্ট মানে কি, যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার কারণে কলামনার যে
কলামনার যে এপিথেলিয়াল গ্ল্যান্ডগুলো ছিল, এপিথেলিয়াল সেলের যে গ্ল্যান্ডগুলো ছিল এখানে, সেগুলা ব্লক হয়ে যায় এবং এটা নেবোথিয়ান সিস্ট আমরা বলি। এবং নেবোথিয়ান সিস্ট কিন্তু অ্যাবনর্মাল, এটা ফিজিওলজিক্যালি হতে পারে এবং এটাতে কোনো বায়োপসির দরকার নাই, ঠিক আছে। এবং এটা আসলে স্কোমা কলামনার জাংশন, অ্যাকচুয়ালি স্কোমা কলামনার জাংশন আমাদের বুঝতে হেল্প করতে পারে। এবং ক্যান্সার সার্ভিসের মধ্যে সবথেকে স্কোমাস সেল কার্সিনোমাটা কমন, তারপরে ট্রান্সফরমেশন জোনে এটা মেইনলি হয়, আর এন্ডো সার্ভিক্সে অ্যাডিনো কার্সিনোমা হতে পারে। এখন আমরা অনেকগুলো ইনফরমেশন রাফলি জানছি। এখন প্যাপ স্মিয়ার, তারপরে হচ্ছে তোমার ভায়া টেস্ট, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা জানি। একটা জিনিস মনে রাখবা যে আমাদের দেশে ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড এটা সব থেকে কম, কারণ এটা একটা নার্সও করতে পারবে। কি করতে পারবে? একটা নার্স, এবং আমাদের দেশে থেকে যায় নার্সরাই করে। সো আমার কিন্তু ডক্টর লাগতেছে না, স্পেশালিস্ট লাগতেছে না, নার্সরাই করতে পারতেছে। তারা হয়তো ট্রেইন এই বিষয়গুলো করার জন্য। এবং দেখা যায় সবগুলো হসপিটালে, মানে সরকারি হসপিটালে কিন্তু ভায়া টেস্ট করা যায়, সব জায়গায় খুব অ্যাক্সেসেবল ভায়া টেস্ট, খুব সহজেই করা যায় অল্প সময়ের মধ্যে। ওকে, অপরদিকে প্যাপ স্মিয়ার, যেটা প্যাপ স্মিয়ার, তো প্যাপ স্মিয়ার একটা টাইম টেকিং প্রসেস, প্লাস এটাতে অনেক স্পেশালিস্ট লাগবে, এটা সাইটোলজিস্ট লাগবে, বা আমরা বলি যে এটাতে কিন্তু অনেক এক্সপার্ট পিপল লাগবে। এজন্য আমাদের দেশের পার্সপেক্টিভে, বিডিএ এর পার্সপেক্টিভে প্যাপ স্মিয়ার কিন্তু অতটা কমনলি করা হয় না, এবং প্যাপ স্মিয়ার কিন্তু অতটা অ্যাভেলেবেল না। বাট যদি বলা হয় যে ভায়া আর প্যাপ স্মিয়ারের মধ্যে কোনটা বেশি ভালো, আনসার হচ্ছে প্যাপ স্মিয়ার বেশি ভালো, কিন্তু আমাদের দেশের জন্য ভায়াই বেশি ভালো, ঠিক আছে। আমাদের দেশের জন্য ভায়াই বেশি ভালো, কারণ আমাদের দেশে হচ্ছে ভায়াটা বেশি অ্যাভেলেবেল, অত এক্সপার্ট জনবলের দরকার নাই, খুব এক্সেসিবলি করা যায়, জাস্ট 3.5% অ্যাসিটিক অ্যাসিড লাগে, এবং তাইই করা যায়। সেরকম এরকম এই জন্য কিন্তু পরীক্ষার সময় আসে যে কেন ভায়া প্যাপ স্মিয়ার থেকে সুপিরিয়র আমাদের দেশের পার্সপেক্টিভ, তখন এক্সপ্লেন করতে হবে। ওকে, এখন দেখো আমরা যখন প্যাপ স্মিয়ার করি আমরা দুইটা স্যাম্পল নিই। আমরা হচ্ছে ট্রানজিশনাল যে জোন আছে, যেটা হচ্ছে এক্সটার্নাল লসের কাছে থাকে, ওইটা থেকে আমরা একটা স্যাম্পল নিই, আর এন্ডো সার্ভিক্স থেকে আমরা একটা স্যাম্পল কিন্তু নিয়ে থাকি। এন্ডো সার্ভিক্স থেকে আমরা স্যাম্পল নিই, কারণ হচ্ছে আমাদের টার্গেট থাকে যে আচ্ছা অ্যাডিনো কার্সিনোমা তো হইতে পারে। মেটাপ্লাসিয়া আর ডিসপ্লাসিয়ার মধ্যে পার্থক্য, অ্যাকচুয়ালি যখন আমরা বলি ডিসপ্লাসিয়া আমরা বলি না যে CIN, তো এই CIN যেটা, এটা কিন্তু ডিসপ্লাস্টিক চেঞ্জ হয় এখানে, মানে সার্ভাইকাল এপিথেলিয়াল নিওপ্লাসিয়া, যেটা আমরা বলি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে এটা পরবর্তীতে কার্সিনোমা সার্ভিক্সে ডেভেলপ করতে পারে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লাসিয়া হয়। তো ডিসপ্লাসিয়া মানে হচ্ছে মেটাপ্লাসিয়া হচ্ছে, মানে মেটাপ্লাসিয়া ইউজুয়ালি ফিজিওলজিক্যালি হতে পারে, এবং এটা প্রি ম্যালিগন্যান্ট না, এবং সব ফ্যামিলি এটা দেখা যায় ট্রান্সফরমেশনাল জোনের চেঞ্জ হয় এবং ওখানে মেটাপ্লাসিয়া হয়। বাট এটা যদি প্যাথোলজিক্যাল হয় তাহলে সেটা ডিসপ্লাসিয়া। এবং এটা কিন্তু ডিসপ্লাস্টিক চেঞ্জের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে ধরো এটা একটা নর্মাল সেল, মানে কিসের সেল, আমি ধরলাম যে ধরো সার্ভিক্সের একটা সেল ফর এক্সাম্পল। এখন এই সেলটাতে, এই সেলটা একটা নিউক্লিয়াস আছে, এখন এটার একটা সেল, এবং এই নিউক্লিয়াসটা খুবই বড়। সো এই নিউক্লিয়াসটা খুবই বড়, অর্থাৎ নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা বেড়ে গেছে, যেটা বলতেছি নিউক্লিয়াসটা খুবই বেশিরভাগ জায়গা দখল করে আছে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন অনেক বেশি আছে, অর্থাৎ নিউক্লিয়ার প্রোটিন অনেক বেশি আছে, ঠিক আছে। সো নিউক্লিয়ার প্রোটিন বেশি আছে, মনে রাখবো দুইটা পয়েন্ট, একটা হচ্ছে নিউক্লিয়াসের সাইজ বেড়ে গেছে, নিউক্লিয়াসের প্রোটিন বেশি আছে। সো এরকম এই তার মানে কি, এটা হচ্ছে নর্মাল, বাট এটা কিন্তু অ্যাবনর্মাল, এটাকে আমরা বলি ডিসপ্লাস্টিক সেল, সেটা কিন্তু একটা ডিসপ্লাস্টিক কন্ডিশন। ওকে, এখন আমরা যখন আসলে বলি যে সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিওপ্লাসিয়া হয়েছে মানে HPV ভাইরাসের পারসিস্টেন্ট ইনফেকশনের কারণে, তখন সেটা কিন্তু যে আমাদের ধরো এটা ফর এক্সাম্পল সার্ভাইকাল এপিথেলিয়াম, এখন এই সার্ভাইকাল এপিথেলিয়ামের এই যে এক ভাগ, এই যে মাঝে এক ভাগ, অর্থাৎ এই যে এক ভাগ, এই যে 2 নম্বর ভাগ, এই যে 3 নম্বর ভাগ, দেখা গেল যে এরা কি করলো, 1/3 কম জায়গাকে মানে ইনভলভ করলো, মানে যে লেশনটা, তখন সেটাকে আমরা বলি CIN1। বাট এরা যদি 1/3 থেকে 2/3 ইনভলভ করে, তখন সেটাকে আমরা বলি যে আচ্ছা এটা হচ্ছে CIN2। আর যদি এমন হয় যে 2/3 বেশি ইনভলভ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে CIN3। আর যদি এমন হয় যে কমপ্লিট থিকনেস ইনভলভ করছে উইদাউট, এটা হচ্ছে ধরো এই যে হচ্ছে ওভারলাইং মেমব্রেন, আমি অন্য কালে দেখ, এটা হচ্ছে ওভারলাইং মেমব্রেন, তো কমপ্লিট থিকনেস ইনভলভ করছে বাট ওভারলাইং মেমব্রেনটার বাইরে যায় না, তাহলে আমরা বলি কার্সিনোমা ইনসিটু। আর যদি ওভারলাইং মেমব্রেনেরও বাইরে চলে যায়, অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন, যেটা বেসমেন্ট মেমব্রেনেরও বাইরে চলে গেছে, তখন সেটাকে আমরা বলি ইনভেসিভ কার্সিনোমা, অর্থাৎ সেটা আশেপাশে স্ট্রাকচারকে ইনভেসিভ করবে এবং ক্যান্সার পুরো হয়ে গেছে, ঠিক আছে, স্কোমাস সেল কার্সিনোমা হয়ে গেছে। এখন নর্মালি আমরা যে কাজটা করি, CIN1, 2 বা 3 যদি সাসপেক্ট করি, তাহলে আমাদের ডায়াগনোসিস করতে হইলে, বা আমরা কিন্তু কাজ করবো, আমরা স্ক্রিনিং টেস্ট করলাম, আমরা হচ্ছে এর কোনো একটা পাইলাম, এবং পাওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে বায়োপসি করবো এবং টিস্যু স্যাম্পল নিয়ে সেটা এক্সামিনেশন করবো, অর্থাৎ কলপোস্কোপি গাইডেড বায়োপসি করবো। আর আমরা যখন প্যাপ স্মিয়ার আসলে আমরা নিই, প্যাপ স্মিয়ার নিই, এটা একটা সাইটোলজিক্যাল টেস্ট, এটা হচ্ছে ডিসপ্লাসিয়াকে আইডেন্টিফাই করতে পারে, তবে এক্সটেন্ট কিন্তু আইডেন্টিফাই করা যায় না। জাস্ট প্যাপ স্মিয়ার করে আমরা বলতে পারি যে ডিসপ্লাস্টিক সেল আছে, আমরা বলতে পারি না যে হচ্ছে কতটুকু ইনভলভ করছে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ডিসপ্লাসিয়া আসে কি নাই এটা জাস্ট বলতে পারবে। আর যদি প্যাপ স্মিয়ার অ্যাবনর্মাল হয় তাহলে আমরা বায়োপসি করি, এবং আমরা কিন্তু প্যাপ স্মিয়ার রিপোর্ট অনুযায়ী ম্যানেজমেন্ট করি না, হ্যাঁ। তো প্যাপ স্মিয়ার প্রসেস নিয়ে আমরা জানবো, আলোচনা করবো যে অ্যাকচুয়ালি প্যাপ স্মিয়ারে এই যে একটা, মানে এখানে একটা যে তুমি আইরিশ স্পেচুলা আমরা বলি, আইরিশ স্পেচুলাটা কিন্তু ইউজ করা হয়, এই নামটা মনে রাখবা,
যে আইরিশ স্পেচুলা, এবং আইরিশ স্পেচুলাটা একটা বাইফিড স্পেচুলা। এখানে দেখো এরকম একটা অ্যাপিয়ারেন্স আছে, কি বললাম এই যে এরকম। সো বাইফিড স্পেচুলা, সো এখান থেকে স্যাম্পল নেওয়া হয়, এখান দিয়ে স্যাম্পল নেওয়া হয়, এবং এই ইনটা ইউজ করে আমরা স্যাম্পল নিই। এবং তবে আরেকটা ইন্ট আছে, তো এই ইনটা মেইনলি দেখা যায় যে মানে সার্ভাইকাল স্যাম্পল নেওয়ার জন্য না, বরং এটা বিভিন্ন ভ্যাজেনাল সাইটোলজি বা মানে বাক্কাল স্মিয়ার নেওয়ার জন্য ব্যবহার হইতে পারে, সেটা আদার কাজে। তার মানে কি এই আইরিশ স্পেচুলার বেশ কিছু কাজ থাকতে পারে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এটা দ্বারা তো আমরা সোয়াব মানে স্যাম্পল নিব, বা সেটা কই থেকে নিব, আনসার হচ্ছে ট্রান্সফরমেশন জোন থেকে আমরা নিব। বাট আমার কিন্তু এন্ডোসার্ভিক্স থেকেও স্যাম্পল নিতে হবে, যে অ্যাডিনোকার্সিনোমা আছে কিনা সেটা দেখার জন্য দুইটা স্যাম্পল নিতে হবে। তো সেটার জন্য আবার এন্ডোসার্ভিক্যাল একটা ব্রাশ আমরা ইউজ করি। দুইটা জিনিস আমরা এখানে ইউজ করি, এই জিনিসটা একটু মনে রাখবা। সো এন্ডোসার্ভিক্যাল ব্রাশটা এরকম দেখতে। এরপরে আমরা হচ্ছে এই যে এন্ডোসার্ভিক্যাল ব্রাশটা, এই যে এখান থেকে ব্রাশ করে আমরা এন্ডোসার্ভিক্যাল সোয়াবটা নিতে পারি। সোয়াব নিয়ে এই যে পাত্রে বা এই জারে আমরা হচ্ছে রাখতেছি। তো স্যাম্পল আমরা কিভাবে নিই, যে ট্রানজিশন জোন থেকে বাইফিট ইন দিয়ে আমরা মানে আয়ার স্প্যাচুলা দিয়ে এক্সটার্নাল আসার কাছাকাছি, এবং ওটা ঢুকে স্প্যাচুলাটা ঢুকে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই। এই কথাটা এখানে ইম্পর্টেন্ট, কয় ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি। আর এন্ডোসার্ভিক্স থেকে আমরা এন্ডোসার্ভিক্যাল ব্রাশ দিয়ে হচ্ছে স্যাম্পলটা নিলাম। এখন নেওয়ার পরে আমরা একটা গ্লাস স্লাইড নিই, এবং গ্লাস স্লাইডে এই স্যাম্পলগুলোকে প্লেস করে একটা মানে আমরা স্মেয়ার প্রিপারেশন করি, এবং এই স্মেয়ারটা প্রিপারেশন করে আমরা এটাকে কি করি, 95% অ্যালকোহলে ডুবাই। ঠিক আছে, 95% ইথাইল অ্যালকোহলে আমরা ডুবাই, এবং এটাকে আমরা কিন্তু এয়ার ড্রাই করবো না, আমরা ওইভাবে ডুবাবো। তো তো সাধারণত এটা আমরা যখন করি, পেশেন্টকে আমরা বলি যে আপনি মেনস্ট্রুয়েশনের টাইমে আসবেন না, যখন মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তখন আসার দরকার নেই, তা বাদে হচ্ছে এটা করতে হবে। হ্যাঁ, আর নোটেবল পয়েন্টস হচ্ছে যে প্যাসমেয়ার আগে পারভেজাল এক্সামিনেশন করা যাবে না। তারপরে পেরি ওভুলেটরি যে ফেজ, অর্থাৎ ওভুলেশনের আশপাশ দিয়ে হচ্ছে এটা করতে হবে। এবং আমরা লিকুইড বেস সাইটোলজি নামে একটা টার্ম আছে, লিকুইড বেস সাইটোলজি। অর্থাৎ প্যাসমেয়ার একটা তো গেল আমরা এইভাবে করলাম কনভেনশনাল প্যাসমেয়ার, তারপরে লিকুইড বেস সাইটোলজি একটা প্রসিজার আছে। এখানে হচ্ছে আমরা সার্ভাইকাল ব্রাশ ইউজ করি বা সার্ভাইকাল ব্রুম আমরা বলি। সো এটা দেখতে এরকম থাকে, এই যে এরকম 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 এরকম। হ্যাঁ, সো এরকম একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, এবং এখানে ফিক্সেটর হিসেবে বা ফিক্সেশনের জন্য আমরা মিথানল ইউজ করি, 95% ইথাইল অ্যালকোহল ইউজ করি না। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে যে সেম স্যাম্পল প্যাপসমিয়ার এবং হচ্ছে এইচপিভি টেস্টিংয়ের জন্য ইউজ করা যায়, এবং ম্যাস্ট্রেশনের টাইমও এটা দিয়ে টেস্ট করা যাবে। তো এরকম একটা মানে ফিচার এটার আছে। আর এখানে হচ্ছে মানে স্মেয়ার অত ঝামেলা নাই, মানে এটা খুব স্মুথ। মনে রাখো যে লিকুইড বেস সাইটোলজি একটা প্রসেস আছে, যেটা আর একটু সহজ আর কি প্যাপসমিয়ারের ক্ষেত্রে। ওকে, বাট সেন্সিটিভিটি দেখা যায় যে কনভেনশনাল প্যাপসমিয়ার আর লিকুইড বেস সাইটোলজি সেমই। কনভেনশনাল প্যাপে হচ্ছে স্কোয়ামাস সেল হচ্ছে 8,000 থেকে 10,000, আর লিকুইড বেস সাইটোলজিতে 4,000 থেকে 5,000 পাওয়া যেতে পারে। কলামনার সেল এখানে 10 থেকে 12টা, এখানে 10 থেকে 12টা পাবে। তো এখন ভেরি ইম্পর্টেন্ট যে কার্সিনোমা সার্ভিসের কি কি রিস্ক ফ্যাক্টর আছে। মনে রাখবা যে একটা মেয়ে যখন আসলে 15 বছর বয়সে বিয়ে করতেছে, বা 16 বছর বয়সে বিয়ে করতেছে, 18 বছরের অনেক আগে বিয়ে করতেছে, তখন কি হইতেছে, তার অনেক বেশি আগে আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স সে করতেছে, এবং এর ফলে তার এইচপিভি ইনফেকশন বা এইচপিভি তার এক্সপোজারের চান্স বেড়ে যায়। এবং যত এইচপিভি এক্সপোজারের চান্স বেড়ে যাবে, তারপর হচ্ছে তোমার অনেক ওভার ক্রাউডেড লো সোসিও ইকোনমিক কন্ডিশন থেকে শুরু করে 18 বছর আগে সেক্সুয়াল ইন্টারকোর্স করা, কয়টাস করা, বা 20 বছর আগে চাইল্ড বার্থ দেওয়া, মাল্টিপল সেক্স পার্টনার্স থাকা, যত মাল্টিপল সেক্স পার্টনার্স থাকবে তত এইচপিভি ইনফেকশনের চান্স থাকবে। এবং ইমিউনো কম্প্রোমাইজ স্টেট যাদের আছে, এইচআইভি থেকে শুরু করে, বা অনেক বেশি বাচ্চা জন্মদান করছে, আর্লি বিয়ে হলে বাচ্চা জন্মদানের চান্সও বেশি থাকবে। এবং এইচআইভি, তারপর ওসিপি। হ্যাঁ, ওসিপিটা হচ্ছে শান্ত, ওসিপিতে যদি হয়, ওসিপিতে শান্ত আমরা তো পেশেন্টকে বলি যে ওসিপি লাগলে তো অবশ্যই নিবে। সো এটা কিন্তু অতটা মেজর না, বাট ওসিপিতে যদি ক্যান্সার হয় তাহলে সেটা অ্যাডিনোকার্সিনোমা হয়ে যায়, এন্ডোসার্ভিক্স এফেক্ট করে। স্মোকিং দ্বারাও হতে পারে, এবং সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, হাইপার স্ট্রোজেনিক কন্ডিশনের যে ক্যান্সারগুলো, যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, তারপর ওভারিয়ান ক্যান্সার, সো এই সকল ক্যান্সারে কিন্তু স্মোকিং একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। মানে দেখা গেছে গবেষণায় যে যারা স্মোকিং করে তাদের এই ক্যান্সারের চান্স কম থাকে। ঠিক আছে, হ্যাঁ। তো বাট স্মোকিং কিন্তু মানে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে প্রোটেক্টিভ না, তাদের এটা একটা রিস্ক ফ্যাক্টর। আর লো সোসিও ইকোনমিক স্ট্যাটাস তো আসি। তবে মনে রাখবো যে সার্ভিক্সে কিন্তু আর্লি ম্যানার্কি এবং লেট মেনোপজ, অর্থাৎ আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে এবং মেনোপজও লেট করে হয়েছে, অর্থাৎ বেশি ইস্ট্রোজেন এক্সপোজার মহিলাটা আসছে, এটার সাথে কিন্তু সার্ভাইকাল মানে কার্সিনোমা সার্ভিক্সের কোনো সম্পর্ক নাই। এটার সাথে হচ্ছে মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের সম্পর্ক আছে। আর এখানে ফ্যামিলিয়াল ইনহেরিটেন্সের তেমন কোনো রোল কিন্তু কার্সিনোমা সার্ভিক্সে নাই। এখানে হচ্ছে এইচপিভি মানে ফ্যামিলি হিস্ট্রি তেমন একটা ইম্পর্টেন্স নেই, এখানে এইচপিভি ইনফেকশনটাই মেইন। এবং এইচআরটি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থেকেও সার্ভাইকাল ক্যান্সার কিন্তু হয় না। এখন যে জিনিসটা ক্রুশাল সেটা হচ্ছে যে এইচপিভি, এটা আমরা জানি যে এপিথেলিওট্রপিক, অর্থাৎ এপিথেলিয়াল যে সেল থাকে ওইখানে এরা এর লাইফ সাইকেল কমপ্লিট করে, এবং এরা ওই এপিথেলিয়াল রিজনের যে বেজাল প্যারাবেজাল সেল থাকে ওই জায়গায় এরা এফেক্ট করে ফার্স্টে, পরবর্তীতে এদের লাইফ সাইকেল এরা কমপ্লিট করে, এবং পরবর্তীতে আস্তে আস্তে সুপারফিশিয়াল সেলে এরা যায়। এবং ওইখানে এরা কিছু চেঞ্জ করে। চেঞ্জ বলতে দেখা যায় যে নিউক্লিয়াস যে থাকে সেলের মধ্যে, তো সেই নিউক্লিয়াসের আশপাশ দিয়ে এরকম একটা ক্লিয়ার জোন তৈরি করে, সেটাকে আমরা পেরি নিউক্লিয়ার হয় হ্যালো বা ভ্যাকুল বলি। তো দেখো এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের আশপাশ দিয়ে, অর্থাৎ এই যদি নিউক্লিয়াস হয়, এখানে যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের আশপাশ দিয়ে একটা ক্লিয়ার জোন তৈরি করে। তো ক্লিয়ার জোন তৈরি করে, তো এই জিনিসটাকে আমরা বলি পেরি নিউক্লিয়ার হ্যালো। সো এটা কিন্তু এই টার্মটাকে আমরা বলি কোইলিওসাইটোসিস। সো এই কোইলিওসাইটোসিস কিন্তু ঘটাইতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস।
আর এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে E6 আর একটা হচ্ছে E7। তো E6 যে প্রোটিনটা, এটা হচ্ছে P53 বা টিউমার সাপ্রেসর যে জিন, এটার ফাংশনকে নকআউট করে বা সাপ্রেস করতে দেয় না ক্যান্সারকে, ফলে এরা ইমমর্টাল সেল করে, অর্থাৎ সেলের আনপরিফাইটেড গ্রোথ হয়, ক্যান্সারের দিকে ধাবিত হয়। আর E7 যেটা, E7টা হচ্ছে রেটিনোব্লাস্টোমা যে জিন, RB জিন, এই RB জিনকে হচ্ছে এরা ইনহাবিট করে, ফলে আলটিমেটলি ক্যান্সার প্রোগ্রেশনে এই দুইটা প্রোটিন, মানে এই ভাইরাসের এই দুইটা প্রোটিন কিন্তু রোল প্লে করে, E6 E7। আচ্ছা, এবং দেখা যায় যে এদের আরও বেশ কিছু প্রোটিন আছে, E1 E2। তবে E2 প্রোটিনটা কিন্তু কি করে, E6 আর E7 প্রোটিনের সংখ্যা বাড়াইতে হেল্প করে, সেই জন্য E2 প্রোটিনটা ইম্পর্টেন্ট। আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, এর মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 যেটা আর 18 যেটা, এই দুইটা মেইনলি হচ্ছে ম্যালিগনেন্সি করে বা ক্যান্সার করে। এবং মোস্ট কমনলি হিউম্যান প্যাপিলোমা যে 16 এটা, হ্যাঁ আরও ভ্যারিয়েন্ট আছে, বাট এই দুইটা মিলিয়ে 70% করে। আর দেখা গেছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 দিয়ে শুধু 50% ক্যান্সার কিন্তু হয়। আচ্ছা, এখন আসো যে তারপরে 31, 33, 35, 52, 58 এগুলো দ্বারাও ক্যান্সার হইতে পারে। এখন দেখো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু মেইলও ক্যান্সার করতে পারে, পেনিসে ক্যান্সার করতে পারে, অ্যানাল ক্যান্সার করতে পারে, অরোফ্যাঞ্জিয়াল ক্যান্সার করতে পারে। তো এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট যে মেইলে 3টা ক্যান্সার করতে পারে, এটা মনে রাখো। আর ফিমেইলে কার্সিনোমা সার্ভিক্স, কার্সিনোমা ভালভা, ভেজাইনাও করতে পারে। আর লো রিস্ক কিছু সাবটাইপ আছে, একটু আগে যে কথাগুলো বললাম যে 16, 18, 33, 35, এগুলো হচ্ছে হাই রিস্ক ভ্যারাইটি অফ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কিছু লো রিস্ক ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে 6, 11। তো এইগুলা দ্বারা হচ্ছে জেনিটাল ওয়ার্ট হয়, বা যেটাকে আমরা কন্ডাইলোমা অ্যাকুমিনাটা বলি। তো এটার জন্য আমরা বেশ কিছু ট্রিটমেন্ট দিই। পোটোফাইলিন নামে ড্রাগ আছে, বা হচ্ছে প্রেগনেন্সিতে আবার ওই ড্রাগ দেওয়া যাবে না, প্রেগনেন্সি হচ্ছে TCA ড্রাগ দিই। তো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কিন্তু না, TCA মানে হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। সো এটা ফুল বলতে হবে যে প্রেগনেন্সিতে আমরা জেনিটাল ওয়ার্ড বা কন্ডাইলোমা অ্যাকুমিনাটার ট্রিটমেন্টে এগুলো দিই। আর নিউবর্ন যারা, তাদের হচ্ছে মার যদি থাকে HPV ইনফেকশন, জেনিটাল ওয়ার্ড থাকে, তাহলে বাচ্চার কিন্তু ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমা নামে একটা কন্ডিশন হতে পারে। ওকে, এখন আসলে আমরা প্রিভেনশন কিভাবে করতে পারি, আমরা স্ক্রিনিং করবো। স্ক্রিনিংয়ের জন্য টেস্টের কথা আমি বলছি, ভ্যাকসিন দিতে হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিন্তু ভ্যাকসিন আছে, হ্যাঁ এটা দিতে হবে। এবং এটা আমি বললাম যে 9 থেকে 14 বছর বয়সী যারা, তাদেরকে দিতে হবে। পরবর্তী এই যে একেবারেই দেওয়া যাবে না তা না, কিন্তু দেখা যায় যে পরবর্তী এই যে দিলে কিন্তু তখন মহিলার ইমিউনিটি একটু কম থাকবে। তারপর হচ্ছে মহিলার বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া লাগবে। এমনিতে HPV ভ্যাকসিন এক্সপেন্সিভ, হ্যাঁ। সো দেখা যায় তখন 3 ডোজ দেওয়া লাগে। এই আর্লি এজে দিলে 2 ডোজ দিলেই হচ্ছে। স্ক্রিনিং হচ্ছে আমরা যদি এমন হয় যে 90% HPV ইনফেকশন এমনি সেরে যাবে, 10% পারসিস্ট করে যায়, পরবর্তীতে এটা ডিসপ্লাসিয়া করে এবং CIN1, কার্সিনোমা ইন সিটু, তারপর হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স এগুলো করে। এখন যদি প্রশ্ন করে যে স্ক্রিনিং টেস্ট কেন ইম্পর্টেন্ট, বা আমি সব ক্যান্সারের জন্য স্ক্রিনিং করি না, কেন কার্সিনোমা সার্ভিক্সের জন্য করি? কারণ HPV ইনফেকশনের পরে কার্সিনোমা সার্ভিক্স হইতে হলে দেখা যায় 10 থেকে 30 বছর একটা গ্যাপ থাকে। এর মাঝে যদি আমি একটা স্ক্রিনিংও আমি আইডেন্টিফাই করতে পারি যেখানে কোনো চেঞ্জ আছে, মানে এটা এর কোনো একটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমি কিন্তু কার্সিনোমা অনেক, মানে দেখা যায় যে 80-90% ভাবে আমি প্রিভেনশন করতে পারি। সো এই জন্য ইউনিভার্সাল স্ক্রিনিং আমরাও কিন্তু করি কার্সিনোমা সার্ভিক্সের ক্ষেত্রে। আচ্ছা, আর ভায়া তো আমরা জানি ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিডিক অ্যাসিড। তা বাদে ভিলি নামে একটা মেথড আছে, এটা ইউজুয়ালি হুদার রেকমেন্ডেড না, এটা মানে ভিজুয়াল ইন্সপেকশন উইথ ডুগল সায়োডিন। সেটা নামে একটা প্রসিজার আছে, এটা জাস্ট একটু জেনে রাখলাম। আচ্ছা, আর মনে রাখবা যে ইউজুয়ালি স্ক্রিনিং প্রোটোকল এর ক্ষেত্রে আমরা যারা রিসোর্স লিমিটেড কান্ট্রিজ আছি, যেমন বাংলাদেশ, আমরা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রোটোকল ফলো করি। আর যারা হচ্ছে রিসোর্স রিচ কান্ট্রি, তারা হচ্ছে আমেরিকান অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, আমেরিকান সেন্টার অফ অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, এরকম কিছু একটা ACOG প্রোটোকল হচ্ছে ফলো করি। হু প্রোটোকল অনুযায়ী হচ্ছে যে আমরা একটা মহিলা, তার হচ্ছে ধরো 30 বছর বয়স এবং পরবর্তীতে 50 বছর বয়স পর্যন্ত আমরা কিন্তু তার স্ক্রিনিং করবো, হ্যাঁ। জেনারেল পপুলেশনে প্রতি 5 থেকে 10 বছরের মধ্যে আবার মানে একবার স্ক্রিনিং করি, আবার স্ক্রিনিং করি। সো 5 থেকে 10 বছর পর পর, হ্যাঁ। আর এইচআইভি আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে 3 বছর পর পর করা হয়। 30 বছর বয়সে স্ক্রিনিং শুরু করা উচিত, 50 বছর বয়স পর্যন্ত কিন্তু স্ক্রিনিং করতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। এবং আমরা হচ্ছে HPV DNA, তারপরে ভায়ার টেস্ট, এগুলো দ্বারা স্ক্রিনিং করতে থাকি। যদি আমরা অ্যাবনর্মাল পাই তাহলে পরবর্তীতে আমরা কলপোস্কোপি গাইডেড বায়োপসি করবো। আর ম্যানেজমেন্ট হচ্ছে যদি আমরা অ্যাবনর্মালিটি পাই, যেমন ধরো আমরা কোনো লেশন পাইলাম, সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল লেশন, সেরকম টাইপের CI সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া, এগুলো পাইলে আমাদের বেশ কিছু ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, যেগুলো আমরা দেখবো একটু পরে। সো এগুলোকে আমরা LLETG এইভাবে ডাকি, মানে হচ্ছে বা LEEP, এগুলো হচ্ছে ম্যানেজমেন্টের নাম। অর্থাৎ আমরা কি করি, আমরা লার্জ গ্রুপ এক্সিশন অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ ট্রান্সফরমেশন জোনে যদি একটা লেশন আমি পাইছি, তো আমি কি করবো, আমি ওখানে একটা লার্জ গ্রুপ এক্সিশন দিয়ে দিব, ওটা কেটে নিব এবং পরবর্তীতে হয়তো ওটা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো। আর লিপের ক্ষেত্রে লুপ ইলেকট্রো এক্সিশন প্রসিজার, দুটো সেম কথা, ঠিক আছে। আর CIN1 যেটা, এটার ক্ষেত্রে ধরো ছোট একটা লেশন আছে, এটা আমি ক্রায়ো সার্জারি করতে পারি। তো হোয়াট ইজ ক্রায়ো সার্জারি? ক্রায়ো সার্জারি মানে অনেক কম টেম্পারেচারে হচ্ছে এই প্রসেসটা কন্টিনিউ করি, একটু পরে আমরা জানবো। তো জাস্ট জেনে রাখো যে ক্রায়ো সার্জারি ইন্ডিকেশন কি, ট্রান্সফরমেশন জোন ভিজিবল থাকতে হবে, তারপরে সব পুরো লেশনটা দেখা যাবে এবং এইচআইভি পেশেন্ট হওয়া যাবে না। এবং সার্ভিক্সের 2 কোয়াড্রেন্টসের কম অকুপাই করে আছে ডিসপ্লাস্টিক এরিয়া, অর্থাৎ এটা ধরো সার্ভিক্স যদি হয়, তাহলে এটা আমরা যদি 4টা কোয়াড্রেন্ট চিন্তা করি, তাহলে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে ধরো এতটুকু জায়গা দখল করে আছে। সো 2টা কোয়াড্রেন্টের কম জায়গা হচ্ছে দখল করে আছে সেই ক্ষেত্রে। আর HPV DNA টেস্টিং যদি 30 বছর বা তার বেশি বয়সীদের করা হয়, 25 বছর বয়সে করা যাইতে পারে আর্লিয়েস্ট, বাট নর্মালি তারপরে করতে হয়।
এবং এখানে আমরা হাইব্রিড ক্যাপচার টেকনিক নামে একটা টেকনিক আছে, এই মাধ্যমে করা হয়, ঠিক আছে। পিসিআর এর মাধ্যমে করা যেতে পারে। আর হচ্ছে এটা কিন্তু এইচপিভি সাবটাইপ আমাদের বলতে পারে না যে কোন এইচপিভি, এটা কি হাই রিস্ক না লো রিস্ক। তবে ইউজুয়ালি হাই রিস্ক এইচপিভি ইনফেকশনকেই বোঝায়, বাট সেটা কি 16-18 না কোনটা সেটা বলতে পারে না। এখন আমরা যদি জানতে চাই সাবটাইপ, তাহলে আরও বেশ কিছু টেস্ট আছে, যেমন অন ক্লারিটি টেস্ট, কোভাস টেস্ট, পার্শিয়াল জেনোটাইপিক টেস্ট। তো এই টেস্টগুলোর মাধ্যমে জানা যায় যে কোন ভ্যারিয়েন্ট অ্যাকচুয়ালি। আর যদি এইচপিভি টেস্ট আমরা করি, সাথে প্যাপ টেস্ট করলাম, এটাকে আমরা কো টেস্ট বলি। প্যাপ টেস্ট যদি অ্যাবনর্মাল আসে, তাহলে আমরা আবার এইচপিভি টেস্ট করি, এটাকে আমরা বলি হচ্ছে যে রিফ্লেক্স এইচপিভি টেস্টিং। সো দুইটা টার্ম, কো টেস্ট আর রিফ্লেক্স এইচপিভি টেস্টিং মানে কি সেটা আশা করি বুঝতে পারছি। আর ভিজুয়াল ইন্সপেকশন বা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমরা 3.5 থেকে 5% অ্যাসিডিক অ্যাসিড যোগ করি, এবং আমরা ওখানে যদি ডিসপ্লাস্টিক সেল থেকে থাকে, তাহলে সেখানে আমরা জানি যে নিউক্লিয়াসগুলো সাইজ অনেক বড় থাকবে, নিউক্লিয়াসগুলো বড় থাকবে এবং সেখানে নিউক্লিয়ার প্রোটিনও বেশি বেশি থাকে, এবং নিউক্লিয়ার প্রোটিনগুলো কোয়াগুলেট হয়ে যাবে। আর কোয়াগুলেট হয়ে গেলে ওখানে একটা এসিটো হোয়াইট কালার কিন্তু হয়, ডিমের যেমন সাদা অংশ থাকে সেরকম এসিটো হোয়াইট একটা অ্যাপিয়ারেন্স হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরো এই যে এখানে সাদা সাদা এসিটো হোয়াইট হয়ে গেছে, দেখছো। তো তার মানে এখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ আছে। সো যদি এরকম হয়ে যায়, তার মানে ডিসপ্লাস্টিক এপিথেলিয়াম আমরা একটা আইডিয়া পাইতে পারি। যদি পিঙ্ক দেখায়, তার মানে নর্মাল এপিথেলিয়াম, আর যদি গ্রে দেখায়, তার মানে এখানে মেটাপ্লাসিয়া হচ্ছে। আর যদি ভিজুয়াল ইন্সপেকশন বা লুগল সাইডিন একটা টার্ম আছে, তো এটাতে ক্ষেত্রে কি হয় যে এটা একটু উল্টা, আমরা লুগল সাইডিন যোগ করি এবং সেটা দ্বারা পরবর্তীতে স্পেকুলাম দ্বারা মানে ইন্সপেকশন করি। তো যদি এমন হয় যে কালারফুল হয়ে গেছে, স্টেইনড হয়ে গেছে একটা এরিয়া, তার মানে সেটা নর্মাল, ঠিক আছে। বাট যদি এরিয়াটা স্টেইনড না হয়, তার মানে সেটা ডিসপ্লাস্টিক। একটোপিয়ন যে একটা টার্ম, মানে বলে আসছে এন্ডো সার্ভিস নর্মালি বাহিরে আসার কথা, বা যদি বাহিরে আসে তাহলে মানে এন্ডো সার্ভিস একটো সার্ভিসের ওখানে ভিজিবল, তাহলে সেটা আমরা বলি একটোপিয়ন। এবং এটা হচ্ছে প্রেগনেন্সিতে দেখা যায়, এটা প্রিমিয়ালিগন্যান্ট না, এবং এটা হচ্ছে এই পেশেন্টের কমপ্লেন থাকে একটোপিয়ন হলে কিন্তু পোস্ট কয়টাল ব্লিডিং হতে পারে। সো পোস্ট কয়টাল ব্লিডিং এর একটা কারণ কিন্তু একটোপিয়ন। এখন আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি একটু এখানে বলি যে নর্মালি যারা সিআইএন থাকে, সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিউপ্লাসিয়া থাকে, প্রিমেলিগন্যান্ট কন্ডিশন আছে, কোনো ক্যান্সার হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো হিস্টেক্টমি করি না বা ইউটারাস ফেলে দিই না। হ্যাঁ, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইউটারাস ফেলে দেওয়ার চিন্তা আমরা করবো না সিআইএন যাদের আছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা দেখবো একটু পরে, দেখি কোন কন্ডিশনে আমরা হিস্টেক্টমির কথা আসবে। এইচপিভি ভ্যাকসিনগুলো হচ্ছে ইউজুয়ালি এল ওয়ান ক্যাপসিড প্রোটিন থাকে। আচ্ছা, এইচপিভি ভ্যাকসিন হচ্ছে যে এল ওয়ান ক্যাপসিড প্রোটিন থাকে কিসের? আনসার হচ্ছে যে ভাইরাসে। তো এই ক্যাপসিড প্রোটিন থেকেই তৈরি করা হয়। তো ভ্যাকসিনের বেশ কিছু নাম আছে, যেমন সার্ভেভ্যাক, তারপর হচ্ছে গার্ডাসিল, সার্ভেরিক্স, হ্যাঁ, তারপর হচ্ছে গার্ডাসিল 9, এরকম বেশ কিছু ভ্যাকসিনের নাম আছে। তো সার্ভেভ্যাক হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, এটার এই 6, 11, 16, 18 এর জন্য তৈরি করা হয়। জেনিটাল ওয়ার্ড কার্সিনোমা সার্ভিসের জন্য প্রিভেনশন, এবং এটা হচ্ছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে, এটাতে দ্বারা তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন আছে সার্ভেরাক্স, এটা 16-18 জন্য। তারপরে 6, 11, 16, 18 জন্য কোয়াড্রিভ্যালেন্ট জার্ডাসিল ভ্যাকসিন আছে। তারপর জার্ডাসিল, এটা হচ্ছে মোস্ট কমন ইউজ এসপিভি ভ্যাকসিন ইন দ্য ইউএস, হচ্ছে জার্ডাসিল 9, এবং এটা মানে নোনাভ্যালেন্ট মানে 9, নোনাভ্যালেন্ট মানে 9টা ভ্যারিয়েন্ট এর জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর কোয়াড্রিভ্যালেন্ট মানে 4টা, ওকে। আর বায়োভ্যালেন্ট মানে 2টা ভ্যারিয়েন্টের জন্য, এটা 9টা ভ্যারিয়েন্ট। সো এটা অনেক বেশি এক্সটেন্সিভ কিন্তু সাপোর্ট দিচ্ছে এই 9টা ভ্যারিয়েন্ট। এইজ হচ্ছে মনে রাখবা যে ভ্যাকসিনের আইডিয়াল হচ্ছে 9 থেকে 14 মনে রাখবা, বা 11 থেকে 12, মানে এরকম একটা এইজ আইডিয়াল। বাট 26 বছর পর্যন্ত কিন্তু ভ্যাকসিন নিতে পারবে, হ্যাঁ। বাট যারা হাই রিস্ক ফিমেল, তাদের ক্ষেত্রে 45 বছরও দেওয়া যাবে, হ্যাঁ। সো এফডিএ হচ্ছে 45 বছর পর্যন্ত অ্যাপ্রুভ করছে, এরপরে দেওয়াই যাবে না। অ্যাকচুয়ালি পরে দেওয়াই উচিত না, উচিত হচ্ছে 9 থেকে, একবার যদি হয়ে যায় ডিসপ্লাস্টিক চেঞ্জ, তারপরে তো ভ্যাকসিন দিয়ে লাভ নেই। বাট তারপরে হচ্ছে যারা নেয় নাই বাট হাই রিস্ক, তাদের ক্ষেত্রে স্পেশাল কন্ডিশনে দেওয়া যেতে পারে। আর ইউজুয়ালি আমরা বলি যে ইয়াং যারা, ওরা নিলে 2টা ডোজ, আর যারা বয়স্ক তারা নিলে 3টা ডোজ, হ্যাঁ। তো যারা 15 বছরের কম, তাদের ক্ষেত্রে 2টা ডোজ 0.5 ml ইন্টামাস্কুলারলি। একটা হচ্ছে 0 মাসে, মানে শুরু করলো একবার, তারপরে 6 মাস পর আরেকটা নেবে। আর যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে হচ্ছে 0 একবার শুরু করলো, ধরো 26 বছর বা 25 বছর একটা মহিলা ভ্যাকসিন নেবে, তাহলে শুরু করলো, তার 2 মাস পর একটা নেবে, 6 মাস পর একটা নেবে, 3টা ডোজ। এবং এটা অনেক দামি ভ্যাকসিন কিন্তু থাকে, এবং ভ্যাকসিন দ্বারা কোনো এসপিভি টেস্টিং করার দরকার নেই, এমনিতেই ভ্যাকসিন দিতে হবে, প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। আর এই এসপিভি ভ্যাকসিনের একটা সাইড এফেক্ট হতে পারে সিনকপ, হ্যাঁ, মানে মাথা ঘুরে পড়ে গেছে, সার্কুলেটরি কলাপস হয়ে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সিআইএন মানে সার্ভাইকাল ইন্টারপিথেলিয়াল নিউপ্লাসিয়া, এবং আমরা আসলে সিআইএন এর ক্ষেত্রে যেটা সিআইএন 1, এটাকে আমরা লো গ্রেড মানে স্কোয়ামাস ইন্টার এপিথেলিয়াল লেশনও কিন্তু বলতে পারি। সো মনে রাখবা সিআইএন 1 কে আমরা প্যাপসমিয়ার যখন করবো, আমরা প্যাপসমিয়ার রিপোর্টে আমরা কিন্তু সিআইএন বলি না, আমরা প্যাপসমিয়ার রিপোর্টে বলি যে লো গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেলিয়াল লেশন, হ্যাঁ। তার মানে আমরা ধরে নিই সিআইএন 1 হবে। আর যদি বলি আমরা হাই গ্রেড স্কোয়ামাস ইন্টারপিথেলিয়াল লেশন, তার মানে হচ্ছে সিআইএন 2 অথবা সিআইএন 3। এবং সিআইএন 1 পরবর্তীতে 1% চান্স থাকে ক্যান্সার ডেভেলপ করার, এবং সিআইএন 2 যদি থাকে তাহলে 5% চান্স থাকে ক্যান্সার ডেভেলপ করার, সিআইএন 3 যদি থাকে তাহলে 12 থেকে 40% চান্স থাকে পরবর্তীতে ক্যান্সার ডেভেলপ করার। এবং সিআইএন কিন্তু আমরা বায়োপসি দিয়ে ডায়াগনোসিস করি, নট প্যাপসমিয়ার। সো আমরা যখন সিআইএন বলতেছি, অবশ্যই আমার বায়োপসি করতে হবে, কল্পোস্কোপি গাইডেড বায়োপসি, তারপর আমি বলতে পারবো এটা সিআইএন 1, 2 না 3। বাট আমি যখন এলএসআইএল বা এসএসআইএল এগুলো বলতেছি, সেটা আমরা প্যাপসমিয়ার করেই বলতেছি, ঠিক আছে। আর হু গাইডলাইনের ম্যানেজমেন্টের যে বিষয়টা, যে আমরা স্ক্রিনিং করলাম, সেটা এসপিভি ডিএনএ টেস্টিং, তারপরে ভায়া, এগুলোর পরে আমরা হচ্ছে যদি অ্যাবনর্মালিটি হবে, আমরা ম্যানেজমেন্ট এর দিকে হয়তো বা গেলাম, মানে ঠিক আছে। লো রিসোর্স কান্ট্রিতে যেখানে বায়োপসি করা যাচ্ছে না, সেখানে বায়োপসি ম্যান্ডেটরি না, বাট আমাদের দেশে কিন্তু বায়োপসি করা যাচ্ছে এখন। এবং
দেখা যায় যে রিসোর্সেস কান্ট্রিতে ফার্স্টে প্যাপসমিয়ার করা হয়, ওখানে তো ভায়া করা হয় না, বাট আমাদের দেশে ফার্স্টে ভায়া করা হয়, ভাইতে অ্যাবনর্মাল বলে আমরা বায়োপসি করি, তারপরে CN1 2 3 এটা আমরা বুঝতে পারি, তারপর আমরা ম্যানেজমেন্টে যাই। এটা আমাদের দেশে যেখানে ভায়া করি, তারপর হচ্ছে অ্যাবনর্মাল পেলে বায়োপসি করি, পরবর্তীতে এভাবে আমরা ট্রিটমেন্ট করি। এখন প্যাপসমিয়ার যখন আসলে রিপোর্ট আসে তখন সেটা নর্মাল আসতে পারে, বা কিছু ইনফেকশনে প্যাপসমিয়ার হচ্ছে সাজেস্ট করতে পারে, স্পেসিফিক কিছু ইনফেকশন যেমন ব্যাকটেরিয়া ভাইজানোসিস, ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এরকম বেশ কিছু ইনফেকশন আমরা ভায়া দ্বারা ভায়া না প্যাপসমিয়ার দ্বারা বুঝতে পারি। বাট প্যাপসমিয়ার আসলে আমাদের যে কাজে লো গ্রেড স্কোমাস ইন্টারপিথেরিয়াল লেশন বা হাই গ্রেড স্কোমাস ইন্টারপিথেরিয়াল লেশন এগুলো আছে কিনা, বা অ্যাটিপিক্যাল স্কোমাস সেল অফ আননোন সিগনিফিকেন্স, অ্যাটিপিক্যাল স্কোমাস সেলস অফ অ্যাটিপিক্যাল স্কোমাস সেলস হয় ইজ মানে হাই গ্রেড স্কোমাস ইন্টারপিথেরিয়াল লেশন ক্যান নট বি রুলড আউট, অর্থাৎ সেলগুলো স্কোমাস সেলগুলো অ্যাটিপিক্যাল, নরমাল না, মানে টিপিক্যালের মতো না, মনে হচ্ছে ম্যালিগনেন্সি থাকতে পারে বা উল্টাপাল্টা কিছু থাকতে পারে, কিন্তু আমি এবং সেখানে আমি হচ্ছে হাই গ্রেড স্কোমাস ইন্টারপিথেরিয়াল লেশনকে এক্সক্লুড করতে পারতেছি না, এটা হইলেও হইতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা সাসপেক্টের ক্ষেত্রে আমরা অ্যাটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেলস অফ আননোন সিগনিফিকেন্স এটা হইতে পারে, হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের অ্যাডিনোকার্সিনোমার দিকে সাজেস্ট করতে পারে। আর প্যাপসমিয়ার আমরা ক্যালামাইডিয়া, গনোরিয়া এগুলো কিন্তু প্যাপসমিয়ার আইডেন্টিফাই করতে পারি না। এখন দেখো কল্পোস্কোপি নিয়ে একটু কথা বলবো, তবে আমরা বলেছি প্যাপসমিয়ার অ্যাবনর্মালিটি পাইলে বা ভায়াতে অ্যাবনর্মালিটি পাইলে আমরা পারস্পেকুলাম এক্সামিনেশন করবো। তো পারস্পেকুলাম এক্সামিনেশন করে আমরা যদি কোনো গ্রোথ না দেখতে পাই, কোনো নো ভিজিবল অ্যাবনর্মালিটি, তাহলে আমরা কল্পোস্কোপি করবো, কল্পোস্কোপি করে আমরা হচ্ছে সেটাকে আরো 30 টাইমস বড় করে দেখতে পারবো, এবং আমরা কিন্তু এক্সামিনেশন করবো। এখানে একটা কথা আছে, যদি পারস্পেকুলাম এক্সামিনেশন করে আমরা ভিজিবল কোনো গ্রোথ দেখতে পাই, আমরা 5 বায়োপসি করতে পারি, 5 বায়োপসি, হ্যাঁ। বাট তা বাদে আমরা হচ্ছে কল্পোস্কোপি আমাদের হচ্ছে মেইন টার্গেট, আমরা কল্পোস্কোপি করবো যদি কোনো ভিজিবল অ্যাবনর্মালিটি না দেখতে পাই। এখানে দেখো একটা কল্পোস্কোপি দেখানো হয়েছে যেখানে আমরা অনেক বড় করে দেখতে পারি সার্ভিক্সটা লেশনগুলোকে, এবং এটা হচ্ছে কল্পোস্কোপি একটা মাইক্রোস্কোপ, হ্যাঁ, ওকে। এবং এখানে ম্যানেজমেন্ট হচ্ছে প্যাপসমিয়ার রিপোর্টের উপর ডিপেন্ড করে যে আচ্ছা হাই গ্রেড ইন্টারপিথেরিয়াল নিওপ্লাসিয়া আছে কিনা, স্কোমাস ইন্টারপিথেরিয়াল নিওপ্লাসিয়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করবো এই জিনিসগুলো। তার মানে কল্পোস্কোপি হচ্ছে ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে 30 টাইমস বড় করে দেখতে পারে, এটার ফোকাল লেন্থ 30, এটা এক্সো সার্ভিক্সে ভিজুয়ালাইজ কিন্তু করতে পারে, ট্রান্সফরমেশন জোনকে পারে, এক্সটার্নাল অসকে পারে, বাট এটা কিন্তু এন্ডো সার্ভিক্সে ভিজুয়ালাইজ করতে পারে না, অর্থাৎ অ্যাডিনোকার্সিনোমা এদের ডায়াগনোসিস হওয়া পসিবল না। এবং কল্পোস্কোপি করার আগে একটা ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট করা যেতে পারে, এবং এটা কিন্তু ওপিডিতেই করা হয়, ঠিক আছে। এটার জন্য কোনো অ্যানেস্থেসিয়ার দরকার নাই। এই ক্ষেত্রে আমরা যে রাফ পেইল এরিয়াগুলো আমরা দেখতে পাবো, এসিটো হোয়াইট এরিয়া দেখতে পারবো, ওই জায়গায় 3 থেকে 5% এসপিকেসি দিব, এবং সেখান থেকে আমি হচ্ছে বায়োপসি নিব এসিটো হোয়াইট এরিয়া থেকে, এবং গ্রিন ফিল্টার ইউজ করা হয়, মানে গ্রিন ফিল্টারটা অন করা হয়, গ্রিন একটা কালার দেখায় ওটা ওই ফিল্টারটা। তো এটা যদি মানে এটা হচ্ছে আমাদের এটা অন করলে যেটা হবে যে আমরা পরবর্তীতে বায়োপসি ফ্রম অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস থেকে নিব, অর্থাৎ অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস থেকে আমরা বায়োপসি নিব। কারণ হচ্ছে গ্রিন ফিল্টার অন করলে আমরা অ্যাবনর্মাল ব্লাড ভেসেলগুলো শুরু করে দেখতে পাই, যেমন রেটিকুলার মানে ব্লাড ভেসেল প্যাটার্ন, রেটিকুলার মোজাইক বা পাংক্টেট, এরকম বিভিন্ন অ্যাবনর্মাল ব্লাড ভেসেল পাওয়া যেতে পারে, রেটিকুলার মোজাইক পাংক্টেট, এই কথাগুলো মনে রাখো। এখন দেখো CIN1 2 3 এগুলা এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি যে কল্পোস্কোপি তো আমাদের এই জিনিসগুলো বলতে পারবে, তা বাদে আমাদের মাইক্রো ইনভেসিভ ক্যান্সার থাকলে সেটা এটা বলতে পারবে। এবং আচ্ছা এখন আমরা সিআইএন নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা CIN1 যদি থাকে তাহলে আমরা দেখতে হবে, জাস্ট এমনিতে দেখবো, দুই ইয়ার ধরে ফলো আপ করবো, যদি এমনিতেই সেরে যায় সেরে গেল, বা যদি সেরে না যায় আমরা ক্রায়ো অ্যাবলেশন করবো। হিস্টেক্টমি কিন্তু করা যাবে না। ক্রায়ো অ্যাবলেশন মানে হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলা দিব ভেরি লো টেম্পারেচার, অনেক কম টেম্পারেচার থাকবে। এবং ক্রায়ো গান, হ্যাঁ নামটা হচ্ছে ক্রায়ো গান, এই ক্রায়ো গান ইউজ করে হচ্ছে এখানে এই কার্বন ডাইঅক্সাইড তারপর নাইট্রাস অক্সাইড এগুলো অ্যাপ্লাই করা হয় ডিসপ্লাসিয়ার জায়গাটাতে, এসিডোয়েট এরিয়াতে। তো ওইখানে এরা অনেক বেশি ফ্রিজিং করে ফেলে, এবং ওই যে সেলগুলো আছে ওই সেলগুলো সেলুলার যে ওয়াটার, সো ওইখানে ওইগুলোকে ফ্রিজ করে ফেলবে, এবং আলটিমেটলি ওই জায়গায় ডিসপ্লাস্টিক এপিথেলিয়ামগুলো ডিস্ট্রাকশন করে ফেলবে। আলটিমেটলি এরা ফ্রিজ করে, থা করে, মানে একটু গলাই ফেলে ফ্রিজ করে, পরবর্তীতে আবার ফ্রিজ করে। সো 3-5-3, সো এরকম এই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এবং এরা হচ্ছে 3 থেকে 5 মিলিমিটার অফ এপিথেলিয়াম ডিস্ট্রাকশন করতে পারে। এরা পারসিস্টেন্ট ওয়াটারি ডিসচার্জ তৈরি করতে পারে এদের সাইড ইফেক্ট হিসেবে ক্রায়ো অ্যাবলেশনে। ওকে, বাট এখান থেকে আমি কোনো টিস্যু স্পেসিমেন কিন্তু কালেক্ট করতে পারতেছি না, সো ক্রায়ো অ্যাবলেশন এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা CIN1 শুধু করা হয়, তবে এখানে বেশ কিছু ইন্ডিকেশন আছে যে ট্রান্সফরমেশন জোন ভালো করে দেখতে পারতে হবে, এবং রিলেশন ভালো করে দেখা যাচ্ছে, এইচআইভি পেশেন্ট হওয়া যাবে না, 2টা কোয়ারেন্টের বেশি ইনভলভ করা যাবে না, সেভাবে আমরা ক্রায়ো সার্জারি বা ক্রায়ো অ্যাবলেশন করতে পারি। আর পরবর্তীতে আমরা LLETG বা লিপ যেটা এটা আমরা করবো, এক্ষেত্রে আমরা ডিসপ্লাস্টিক এরিয়াটাই রিমুভ করে ফেলি। হ্যাঁ, ধরো সার্ভিক্সে, তো এই সার্ভিক্স এখানে একটা লেশন হয়েছে, এখানে একটা লেশন আছে, আমি এটাকে রিমুভ করে ফেলবো। সো এটার জন্য আমরা হচ্ছে এই পদ্ধতিগুলো অবলম্বন করি। তো আমরা একটা কারেন্ট পাস করি, এবং কারেন্ট পাস করে একটা ইনস্ট্রুমেন্টের সহযোগিতায় পরবর্তীতে সেটা কাট করি, কোয়াগুলেট করি, মানে কাট এবং কোয়াগুলেট দুইটা একসাথেই করি, পরে কেটে নিয়ে আসি, এবং সেটা পরবর্তীতে কিন্তু আমরা বায়োপসি করতে পারি। হ্যাঁ, এবং এরা দেখা যায় যে 10 মিলিমিটার ডেপথ পর্যন্ত কিন্তু টিস্যু রিমুভ করতে পারে। হ্যাঁ, ক্রায়ো অ্যাবলেশন আমরা দেখছিলাম মাত্র 3 থেকে 5 মিলিমিটার, এটা 10 থেকে 15 মিনিটের মতো লাগে, এটা ওপিডি প্রসিজার। ওকে, এবং এটা CIN2 এবং 3 এর ক্ষেত্রে করা যেতে পারে, যে কোনো এই যে বা যে কোনো প্যারিটির মহিলাদের যে কটা বাচ্চাই থাকুক সমস্যা নেই।
এবং পরবর্তীতে টিস্যু স্যাম্পলকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে পাঠাতে পারি, এটাই অ্যাডভান্টেজ। এখানে টিস্যু স্যাম্পল আমরা পাচ্ছি, বাট ক্রায়ো অ্যাবলেশনে কোনো টিস্যু স্যাম্পল আমরা পাই না। কল্পোস্কোপি থেকে কি করতে পারি না, কল্পোস্কোপিতে আমরা জানি এন্ডোসার্ভিক্স দেখতে পাই না, তো আমরা এন্ডোসার্ভিক্যাল কিউরেটেজ করতে পারি, এবং এন্ডোসার্ভিক্যাল কিউরেটেজ করতে পারি একটা এন্ডোসার্ভিক্যাল ব্রাশের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা কোন বায়োপসিও করতে পারি। তো কোন বায়োপসি একসাথে করে নিয়ে এসে আমরা অ্যাডিনোকার্সিনোমা ইন সিটু আছে কিনা সেটা দেখতে পারি, এবং যদি এমন হয় যে অ্যাডিনোকার্সিনোমা সাসপেক্ট করে তাহলে আমরা হিস্টেক্টমি কিন্তু করতে পারি। তো কোন বায়োপসিটা কিন্তু সার্ভিক্স কাটতে হেল্প করে, সার্ভিক্সে কোন শেপটা একটা এরিয়া দেখো, এভাবে আমি ঢুকে এন্ডোসার্ভিক্স এই রিজনটা কেটে নিয়ে আসতেছি। সো ট্রান্সফরমেশন জোনকে ইনভলভ করতেছে, এক্টোসার্ভিক্স ইনভলভ করতেছে। সো এক্টোসার্ভিক্স, ট্রান্সফরমেশন আর এন্ডোসার্ভিক্স, এরকম একটা কোন শেপ কাট আমি দিতেছি। এটা ওটিতে করা হয় জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডার, এটাকে আমরা হচ্ছে কোন বায়োপসি বা কোনাইজেশন বলি। তো এটা কখন কখন করা হয়, যখন অ্যাডিনোকার্সিনোমা সাসপেক্ট করা হয়, বা ট্রান্সফরমেশন ভালো করে দেখা যাচ্ছে না কল্পোস্কোপি দিয়ে, বা হচ্ছে প্যাসমিয়ার এবং কল্পোস্কোপি রিপোর্ট মিলতেছে না, তখন আমরা হয়তো অ্যাডিনোকার্সিনোমা সাসপেক্ট করে কোন বায়োপসি করে ফেলবো। তারপরে থেরাপিউটিক কিছু কাজও, যেমন কার্সিনোমা সার্ভিক্সের ইয়াং ফিমেলদের ক্ষেত্রে স্টেজ 1A1, এই ক্ষেত্রে মাইক্রো কার্সিনোমা যদি আমরা সাসপেক্ট করি তখন আমরা করতে পারি। মাইক্রো ইনভেশনের সাসপেকশন থাকলে আমরা হচ্ছে এটা কিন্তু করতে পারি। P16 প্রোটিন, হ্যাঁ এটা হচ্ছে একটা মানে টিউমার সাপ্রেসর প্রোটিন আমরা বলি, বা টিউমারকে ইনহিবিট করে এমন টাইপের একটা প্রোটিন। তো প্যাপসমিয়ারে যদি আমাদের যদি লো গ্রেড স্কোমাস ইন্টারপিথেলিয়াল লেশন আর হাই গ্রেডের মধ্যে হচ্ছে কনফিউশন হয়, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে P16 যে প্রোটিন এটা হচ্ছে বেশি থাকে হাই গ্রেড স্কোমাস ইন্টারপিথেলিয়াল লেশনের ক্ষেত্রে। সো এটা যদি বেশি থাকে তার মানে হাই গ্রেড হবে, আর যদি কম মানে নর্মাল থাকে এই প্রোটিনটা, তাহলে আমরা ধারণা করি যে হচ্ছে তাহলে লো গ্রেড স্কোমাস ইন্টারপিথেলিয়াল লেশন।